সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনার পতন আন্দোলনের নেতৃত্ব দেওয়া সামনের সারির নেতাদের হাতেই গড়ে উঠেছে এনসিপি নামক দলটি। এই দলটি এবার প্রথমবারের মতো নির্বাচন করতে যাচ্ছে এবং শেষ মুহূর্তে আমরা দেখেছি তারা জামাতের সঙ্গে জোট করে নির্বাচন করছে এবং জোট থেকে ৩০টি আসন পেয়েছে। যদিও বিতর্ক আছে যে এই যে জামাত ইসলাম জোট থেকে যে তারা ৩০টি আসন পেয়েছে, এটা কোনোটাই সেই অর্থে জামাতের দুর্গ না। অর্থাৎ জামাতের যেখানে ভোট বেশি সেই সব আসনগুলোতে এনসিপি সেই অর্থে ছাড় পায়নি। এমন দুটি আসন আছে যেখানে হচ্ছে জামাত আগের নির্বাচনে জয়লাভ করেছিল, অর্থাৎ ১৯৯১ সালের নির্বাচনে নাটোর ৩ এবং হচ্ছে রাজবাড়ী ২ আসনে জয়লাভ করেছিল। এর বাইরে আর এমন কোনো আসন এনসিপিকে দেওয়া হয়নি যেটাতে আসলে জামাতি ইসলাম আগের নির্বাচনে জিতেছিল এবং জামাতের দুর্গ হিসেবে খ্যাত। এর মধ্যে শুধুমাত্র দিনাজপুর ৫ আসন নিয়ে কথা বলা যেতে পারে, যেখানে ১৯৯১ এবং ৯৬ সালের নির্বাচনে বিএনপি চেয়ে জামাত ইসলামী বেশি ভোট পেয়েছে এবং ওটা জামাতের আফটার আওয়ামী লীগ জামাতের দুর্গ হিসাবেই খ্যাত বলা হয়ে থাকে। তো এখন দেখা যাক এই যে এই ৩০ আসন যে দেওয়া হইল এনসিপিকে, এই ৩০ আসনের মধ্যে এনসিপি কতটিতে জয়লাভ করবে, কতটিতে জামানত হারাবে। সবার আগে একেবারে আলোচিত আসন নিয়ে কথা বলবো, ঢাকা ৮ আসন। এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন করছেন বিএনপির মির্জা আব্বাসের বিরুদ্ধে। খুব ইন্টারেস্টিং বিষয় হইল, খোদ জামাতের লোকেরাই যারা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী এই পরিচালনা কমিটির মধ্যে আছেন, তারাই বিশ্বাস করেন না যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারবেন। জামাত এর আগের নির্বাচনগুলোতে ঢাকা শহরে কখনো জামানত রক্ষা করতে পারেনি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাতের ভোট দিয়ে এই নির্বাচনে ফাইট দিতে হবে। সেই অর্থে তিনি আসলে জামানত রক্ষা করতে পারেন কিনা এটা একটা প্রশ্ন থাকছে। তবে এখানে বিএনপি অনেক ভোট রয়েছে, সেই ভোটগুলো যদি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে যায়, তিনি নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষে যায়, সেক্ষেত্রে তিনি জামানত রক্ষা করতে পারবেন। তবে তিনি মির্জা আব্বাসের বিরুদ্ধে সেরকম কোনো ফাইট তৈরি করতে পারবেন না। তিনি হারছেন, তবে জামানত রক্ষা হবে। ঢাকা ৯ এনসিপি যাকে মনোনয়ন দিয়েছে, সম্ভবত ঢাকা ৯ আসনের অন্যতম দুর্বল প্রার্থীদের একজন জাবেদ মিয়া। এখানে বিএনপির হাবিবুর রশিদ নির্বাচন করছেন এবং এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারা নির্বাচন করছেন। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এই দুজনকে নিয়ে কি পরিমাণ হাইপ উঠেছে এবং হাবিবুর রশিদ এবং তাসনিম জারাকে নিয়ে হচ্ছে ভোটারদের মধ্যে আগ্রহ রয়েছে। জিতবেন এই দুজনের একজন। জাবেদ মিয়া কনফার্মলি জামানত হারাচ্ছেন। ওই আসনে এনসিপির ভোট, জামাতের ভোটও তাসনিম জারার দিকে যাবে। ঢাকা ১১ আসন, এখানে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক প্রধান নেতা নাহিদ ইসলাম নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী হলেন এম এ কাইয়ুম। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হচ্ছে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ করলেন আদালতে। তবে এম এ কাইয়ুম শক্ত প্রতিদ্বন্দ্বী হইলেও নাহিদ ইসলামের নির্বাচনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। তবে তিনি একবারে জামানত তো হারাচ্ছেন না, এটা নিঃসন্দেহে, তবে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। তবে ওই যে আগের কথা, ঢাকায় কিন্তু জামাতের সেই অর্থে তেমন ভোট নেই। তবে অভ্যুত্থানের অন্যতম নেতা হিসাবে এবং সম্মুখ সারির প্রধান নেতা হিসাবে নাহিদ ইসলামের আলাদা একটা ভোট রয়েছে। সেই জায়গা থেকে তিনি এম এ কাইয়ুমের বিরুদ্ধে ভালো করতে পারেন এবং কপাল ভালো হইলেই তিনি জিতে যাইতে পারেন। তবে এখানে একবারে 50-50 বলা যেতে পারে, তবে নাহিদ ইসলামের ভালো সম্ভাবনা রয়েছে। এরপরে ঢাকার আরেকটি আসন, ঢাকা ১৮, যেখানে এনসিপির জামাত জোট থেকে এনসিপি নেতা আরিফুল ইসলামকে হচ্ছে এখানে প্রার্থী দেওয়া হয়েছে। এখানে নির্বাচন করছেন বিএনপির এস এম জাহাঙ্গীর। যেটা শোনা যাচ্ছে অনেক বড় একটা আসন ঢাকা ১৮, এখানে এস এম জাহাঙ্গীরের কাছে আরিফুল ইসলাম আদিব কোনো পাত্তাই পাবেন না এবং তার সেই অর্থে নির্বাচনী যে প্রচারণা বলেন বা মানুষ হাজির করা বলেন, সেই অর্থে সেখানে তার পরিস্থিতি খুব একটা ভালো না। তিনি পরাজিত হচ্ছেন এটা তো কনফার্ম। জামানত হারানোর শঙ্কাও রয়েছে, কেননা এখানে আপনার জামানত রক্ষা করতে হলে মিনিমাম ১৫ থেকে ২০,০০০ ভোট পাইতে হবে। সেই ভোট তিনি পাবেন কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করছেন খোদ তার নির্বাচনী পরিচালনা কমিটিতে যারা রয়েছেন তাদের অনেকেই। ঢাকা ১৯ আসন একেবারে ভোটারের দিক দিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর আসন। এখানে ৭ লাখের বেশি ভোটার রয়েছে। জামানত রক্ষা করতে হলে মিনিমাম ৩০ থেকে ৪০,০০০ ভোট পাইতে হবে। যদি আপনার ৩০,০০০ ভোট পড়ে, ৩ লাখ ভোট পড়ে, তাহলে আপনার ৩০,০০০-এর বেশি ভোট পাইতে হবে। তো সেই ভোট এনসিপি থেকে যাকে দেওয়া হয়েছে জামাত জোট থেকে, দিলশানা পারুল পাবেন কিনা সেটা নিয়ে বড় সড় সন্দেহ রয়েছে। একেবারে বিএনপির সালাউদ্দিন বাবু অনায়াসে জয়লাভ করছেন। এখানে এনসিপির প্রার্থী জামানত হারানোর শঙ্কা জেগেছে আর কি। ঢাকা ২০ আসন, এখানে একেবারে অখ্যাত একজনকে, মানে অন্যান্য যাদের কথা বললাম তাদের তো অভ্যুত্থানে একটা ভূমিকা ছিল, তারপরে হচ্ছে টিভি টক শোতে আমরা তাদেরকে বিভিন্ন সময় দেখেছি। আওয়ামী লীগ বিরোধিতার জায়গা থেকেও তাদের এক ধরনের পরিচিতি রয়েছে এবং বিএনপির সঙ্গে মুখোমুখি অবস্থান নিয়ে হচ্ছে কথা বলার অবস্থান। কিন্তু ঢাকা ২০ আসনে
এনসিপি যাকে প্রার্থী করেছে, কী কারণে এই নাবিলা তাসনিমকে প্রার্থী করা হয়েছে এটা আসলে খোদ ওইখানকার এনসিপির নেতারাও জানেন না। এবং আমি কিছুদিন আগে একটা রিপোর্ট করেছি যে হচ্ছে ওই নাবিলা তাসনিমকে খোদ এনসিপির নেতারাই সেখানে চেনেন না। এখানে বিএনপির তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা বিএনপির আহ্বায়ক সম্ভবত, তিনি নির্বাচন করছেন এবং অনেক ভোটার এখানে নাবিলা তাসনিম জামানত হারানোর সম্ভাবনা অনেক বেশি। এখানে জামাতের প্রার্থী রাখা হইলে তিনি আসলে মাঠ গুছিয়ে রেখেছিলেন এবং তিনি একটা ফাইট দিতে পারতেন, কিন্তু নাবিলা তাসনিমের পক্ষে খোদ জামাতের লোকেরাও সেখানে নেই। এই জায়গা থেকে তার জামানত হারানোর সম্ভাবনা অনেক বেশি। নারায়ণগঞ্জ 4 আসন, এখানে এনসিপির প্রার্থী, তিনি ভালো ফাইট দিবেন, তবে জিতবেন কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। এখানে জামাত বিএনপি জোট থেকে যাকে প্রার্থী করা হয়েছে জমিয়তে উলামার মনির হোসেন কাসেমিকে, তিনিও হাঁটতে পারেন এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এখানে বিএনপির একজন বিদ্রোহী আছেন, তিনি জয়লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে বিএনপির ভোট ভাগাভাগি তো অবশ্যই হচ্ছে, মনির হোসেন কাসেমি জোটের প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী ভাগাভাগি হইলে আব্দুল্লাহ আল আমিন এনসিপির প্রার্থী কিছুটা এজ পাইতে পারেন, একটা পসিবিলিটিস থাকতে পারে। তবে একেবারে নিজের ভোট দিয়ে তিনি যে খুব ভালো ফাইট দিয়ে দিবেন এরকম অবস্থান কিন্তু তার নেই, তবে সম্ভাবনা রয়েছে। আমি এখানে জয়ী ধরবো না, মানে এখানে তাকে 30% সম্ভাবনার মধ্যে রেখেছি। টাঙ্গাইল 3 আসন, সাইফুল্লাহ হায়দার এবং এই বিএনপির প্রার্থী হইলেন ওবায়দুল হক নাসির, অর্থাৎ এনসিপির প্রার্থী হইলেন সাইফুল্লাহ হায়দার। কোনো সম্ভাবনাই নেই। জামাতের ভোট, তারপরে এনসিপির ভোট টাঙ্গাইলে আমরা দেখেছিলাম অভ্যুত্থানের সময় ভালোই আন্দোলন দেখা গেছে, সেই ভোট টোট দিয়ে হয়তো তিনি জামানত রক্ষা করে ফেলবেন, কিন্তু ওইখানে জামাতেরও অবস্থান ভালো না। আর সেখানে আওয়ামী লীগ সবসময় ভালো দল এবং এর বাইরে হচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগ আছে, তো তাদের ভোট যেদিকে যায় সে তারাই জয়লাভ করে। তবে ওবায়দুল হক নাসির জয়লাভের সম্ভাবনা বেশি। সাইফুল্লাহ হায়দার হয়তো জামানত রক্ষা হবে কিন্তু জয়লাভ করবে না। মুন্সিগঞ্জ 2 মাজেদুল ইসলাম, এখানে বিএনপির প্রার্থী হইলেন আব্দুল সালাম আজাদ। কোনো সম্ভাবনা নেই। মুন্সিগঞ্জে জামাতের সে অর্থে ভোট নেই, এনসিপিরও একই অবস্থা, নতুন দল। আসলে আপনি এটা তো একবারে তৈরি হওয়ার 8-10 মাসের 1 বছর পরেই হচ্ছে তো নির্বাচনে অংশ নিচ্ছে, সেই জায়গা থেকে এদের সেই রকম কোনো ভোট নেই। জামাতেরও এখানে কোনো ভোট নেই, জয়লাভ করবেন না, বিএনপি অনায়াসে জয়লাভ করবেন। তারপরে নরসিংদী 2 আসন, এখানে সারওয়াত তুষার নির্বাচন করবেন হচ্ছে বিএনপির ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে। এবং আপনারাই বুঝতে পারছেন সারওয়াত তুষারের আসনে যে জামাতের যে প্রার্থী আছেন তিনি মনোনয়ন প্রত্যাহার করেননি, এবং শোনা গেছে যে ওই প্রার্থীও তার পক্ষে ভোটের জন্য প্রচারণা চালাচ্ছেন। এবং সারওয়াত তুষার জামানত হারানোর সম্ভাবনা অনেক বেশি, কেননা দাঁড়িপাল্লার লোকেরা ওই যে প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেনি তিনি হচ্ছে ভোট পাবেন দাঁড়িপাল্লারগুলা। এনসিপির সম্ভবত সবচেয়ে খারাপ অবস্থা হবে চট্টগ্রাম 8 আসনে। এখানে জোট থেকে এনসিপিকে এই আসনটি ছাড় দেওয়া হয়েছে, তবে জামাতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি এবং তিনি আজকে দেখলাম আমি তার ইশতেহার ঘোষণা করেছেন এবং তার নেতাকর্মীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন এবং গোপনে সবাই দাঁড়িপাল্লাকেই ভোট দেবে, এনসিপির শাপলা কলিকে সেখানে কেউই ভোট দেবে না। খুব করুণ দশা হবে, হাজার খানিক ভোট পান কিনা এটা নিয়ে সন্দেহ থাকছে। এনসিপির প্রার্থী জোবাইরুল আরিফ, এখানে বিএনপির প্রার্থী হলেন ওই যে প্রথম একেবারে নির্বাচনী সংযোগ শুরু হওয়ার পর যে বিএনপির একজন প্রার্থী গুলি খাইলেন এরশাদুল্লাহ, যেখানে একজন মারাও গেলেন, সেই এরশাদুল্লাহ হলেন এখানকার প্রার্থী এবং তিনি জয়লাভ করবেন। এনসিপি এবং বিএনপির জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছে সেখানে, এটা আসলে আর নিরসন সম্ভব না। শাপলাকলিতেও মানুষ ভোট দেবে এবং দাঁড়িপাল্লাকেও ভোট দেবে, এখানে এনসিপির করুণ পরাজয় হচ্ছে। রাজবাড়ী 2, এই আসনে 1991 সালে জামাত ইসলামী জিতেছে, এবার এনসিপিকে এই আসনটি ছাড় দিয়েছে জামিল হেজাজি। এখানে বিএনপির প্রার্থী হইলেন হারুনুর রশিদ এবং বিদ্রোহী হইলেন নাসিরুল হক সাবু। শোনা যাচ্ছে যদি জামিল হেজাজি খুব ভালো করেন তাহলেও তিনি তৃতীয় হবেন, খুব ভালো করলেও। আর যদি খুব ভালো না করেন হয়তো অন্য প্রার্থী থাকলে এরপরে যাইতে পারেন। কুমিল্লা 4 আসন, হাসনাত আব্দুল্লাহ একেবারে অনায়াসে জয়লাভ করছেন। এখানে বিএনপির প্রার্থী মঞ্জুল হাসান মুন্সির মনোনয়ন বাতিল হয়ে যায় একেবারে চূড়ান্ত পর্যায়ে, প্রার্থিতা ফিরে পাননি। শেষ দিকে বিএনপি খড়কুড়া ধরে এখানকার অন্তত নির্বাচনী পরিস্থিতিটা একটু নতুন উত্তেজনা তৈরি করলেন জসিমউদ্দিনকে, গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে এখানে সাপোর্ট দিয়েছে বিএনপি। আমরা দেখলাম মিছিল মিটিং করছে এবং গণসংযোগ করছে, তবে খুব একটা সম্ভাবনা জসিমউদ্দিনের নাই। হাসনাত আব্দুল্লাহ খুব অনায়াসে জয়লাভ করছেন এখানে। নোয়াখালী 2, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আমি যে এলাকার বাসিন্দা বা যেখানকার আমার জন্মস্থান, আমি যেখানকার ভোটার সুলতান মোহাম্মদ জাকারিয়া, এখানে জামাতের প্রাথমিক প্রার্থী ছিলেন সাইয়েদ আহমেদ, খুব ভালোভাবে মাঠ গুছিয়ে নিয়েছেন। তার নেতাকর্মীদেরকে তিনি একত্র করেছেন, নির্বাচনী পরিচালনা কমিটি তৈরি করেছেন এবং দেখলাম যে মোটামুটি জামাত একটা ফাইট দেওয়ার মতো অবস্থানে চলে গেছেন। পরে
তাকে বাদ দিয়ে এই সুলতান মোহাম্মদ জাকারিয়া বিএনপি এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সম্ভবত তিনি, তাকে মনোনয়ন দিয়েছে এবং তারপরে মাঠ ডিরেক্ট যেটা জামাত গুছিয়ে নিয়েছে সেটা একবারে ডিরেক্ট ফল করে। এখানে বিএনপির হেভিওয়েট প্রার্থী রয়েছেন জয়নুল আবদিন ফারুক, যিনি কখনো নির্বাচনে হারেননি, তার একজন বিদ্রোহীও রয়েছেন কাজী মফিজুর রহমান, তিনি একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বলা হচ্ছে যে এখানে জামানত হারাইতে পারেন মোহাম্মদ জাকারিয়া, কেননা জামাতের অনেক ভোট বিএনপির বিদ্রোহীর দিকে যাইতে পারে, কাজী মফিজুর রহমানের দিকে যাইতে পারে, কেননা সবাই চাচ্ছে যে এই আসনে জয়নুল আবদিন ফারুককে আটকে দেওয়ার জন্য, অর্থাৎ এখানে জামানত হারানোর সম্ভাবনা বেশি। নোয়াখালী 6 আসন আব্দুল হান্নান মাসুদ, বাংলাদেশে যদি একটি আসনে বা দুটি আসনে যদি এনসিপি জিতে এটি একটি আসন থাকবে। আব্দুল হান্নান মাসুদের অবস্থান এখানে সবচেয়ে ভালো। একবারে যত প্রার্থী আছেন, আমি আমাদের বাড়িতে ধরেন ওই যে ধানের কাজ করে এরকম অনেক মানুষ, হাতিয়ার মানুষ থাকে আমাদের কাছারিতে, এই মানুষগুলো থাকেন একদম দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে এক ধরনের সম্পর্ক হয়ে গেছে। আমাদের বাড়ির সামনে যে কাছারি রয়েছে সেখানে আমি তাদের প্রত্যেককে, অন্তত 20 জনের বেশি থাকেন, প্রত্যেককে জিজ্ঞাসা করেছি, সবাই বলছেন মাসুদকে ভোট দেবেন, কেননা মাসুদ, আব্দুল হান্নান মাসুদ গত 1-1.5 বছরে যা করেছে হাতিয়ার জন্য সেটা তারা নাকি কখনোই চোখেই দেখেননি। এখানে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান শামীম কোনো পাত্তাই পাবেন না, বিএনপির একজন বিদ্রোহী আছেন, দ্বিতীয় হইলে তিনি হইতে পারেন, আর বা এই আব্দুল হান্নান মাসুদের সঙ্গে ফজলুল আজিমি ফাইট দিতে পারেন, কিন্তু মাহবুবুর রহমান শামীম পারবেন না। তারপরে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন আশরাফুদ্দিন, এখানে এনসিপির প্রার্থী, জমিয়ত উলামা থেকে বিএনপি জোটের প্রার্থী দিয়েছে জুনাইদ হাবিবকে, বিদ্রোহী প্রার্থী আছেন রুমিন ফারানা। শোনা যাচ্ছে আশরাফুদ্দিন তৃতীয় হইতে পারেন, তবে এটাও শোনা যাচ্ছে বিএনপির ভোট ভাগাভাগি হওয়ার ফলে আশরাফুদ্দিন এক ধরনের চান্স পেয়ে যেতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আতাউল্লাহ, মোহাম্মদ আতাউল্লাহ এনসিপি থেকে এবং মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, এখানে লড়াই হইতে পারে, তবে বলা হচ্ছে যে এনসিপি জিতবে না, ওই অর্থে জামাতের সেখানে আহামরি ভোট নেই যেটা বিএনপিকে বিট করার মতো। লক্ষ্মীপুর 1 আসন মাহফুজ আলমের ভাই মাহবুব আলম সেখানে এনসিপি থেকে প্রার্থী হয়েছেন এবং বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেওয়া সাদাত হোসেন সেলিম সেখানকার বিএনপির প্রার্থী। এখানে সাদাত হোসেন সেলিম অনায়াসে জয়লাভ করছেন, হয়তো বা মাহবুব আলম নোয়াখালী এলাকা থেকে, যেখানে জামাতের কিছুটা ভোট রয়েছে, নোয়াখালী বৃহত্তর নোয়াখালী এলাকা লক্ষ্মীপুরের, সেখানে হয়তো জামানত রক্ষা করতে পারবেন। বান্দরবন এস এম সুজাউদ্দিন এবং বিএনপির প্রার্থী হইলেন শাসিংপ্রু জেরি। শোনা যাচ্ছে বান্দরবনে করুণ পরাজয় হইতে পারে এস এম সুজাউদ্দিনের, এবং সেখানে আসলে আদিবাসী ভোটারদের কাছেই তিনি আসলে হেরে যাবেন এবং সম্ভবত জামানত হারানোর পসিবিলিটিস অনেক বেশি। সিরাজগঞ্জ 6 আসন, এখানে এনসিপি নেতা সাইফ মুস্তাফিজ এবং বিএনপির প্রার্থী হলেন এম এ মহিত, এবং সেখানে সাইফ মুস্তাফিজের অবস্থান খুব একটা ভালো না। নাটোর 3, যেখানে জামাত ইসলাম 1991 সালের নির্বাচনে জয়লাভ করেছিল, সেখানে এবার প্রার্থী হলেন জার্জিস কাদির বাবু এবং খুব ভালো সম্ভাবনা রয়েছে তার। সেখানে আমি খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি এই প্রার্থী তিনি জেতার সম্ভাবনা রয়েছেন। সেখানে বিএনপির প্রার্থী হলেন আনোয়ারুল ইসলাম আনু। মৌলভীবাজার 4, যেখানে এনসিপি একেবারে নিঃসন্দেহে জামানত হারাচ্ছে, এখানে এনসিপির প্রার্থী হলেন প্রীতম দাস, আর শরিক দল থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা শেখ নূরে আলম হামিদিকে রেখেছে, এবং নূরে আলম হামিদি মুসলিমদের ভোটগুলো বা জামাত মনাদের ভোটগুলো টানবেন, সেই ক্ষেত্রে একজন অন্য ধর্মের মানুষ হিসেবে প্রীতম দাসের পক্ষে সেই অর্থে জামাতের লোকেরা ভোট দেবে না, এটাই আমি শুনতে পেরেছি। বিএনপির প্রার্থী হলেন মুজিবুর রহমান চৌধুরী, এখানে এনসিপির জামানত হারানোর সম্ভাবনা অনেক বেশি। রংপুর 4, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এখানে নির্বাচন করছেন, আর বিএনপির প্রার্থী হলেন এমদাদুল হক ভরসা। খুব গুরুত্বপূর্ণ কথা হইল, রংপুরে কখনো বিএনপিও জিতেনি, জামাতও জিতেনি রংপুর বিভাগে। এখানে 1 নম্বর দল হইল জাতীয় পার্টি, 2 নম্বর দল হইল আওয়ামী লীগ, এরপরে অন্যদের যারা যেবার ভালো করে তারা সিরিয়ালে থাকবে। তো আক্তার হোসেন এবার ভালোই এগিয়ে রয়েছেন তরুণ নেতা হিসেবে, অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে। এর আগেও তার দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা রয়েছে এবং ইতিহাস রয়েছে, সেই জায়গা থেকে তাকে মানুষ পছন্দ করছেন। একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, তার ভালো সম্ভাবনা রয়েছে, জয়লাভ করতে পারেন। দিনাজপুর 5 আসন ডাক্তার আহাদ, এখানে বিএনপির প্রার্থী হলেন এ এম কামরুজ্জামান। এখানে একটা সময় হচ্ছে 1991 সালে জামাতের ভোট বিএনপির চেয়ে বেশি ছিল, এবার যদি সেটা ক্লিক করে যায় সেটা জিততে পারে, তবে বিএনপির প্রার্থীর দিকে মানুষ ঝুঁকবে, কেননা মানুষ মনে করছে যে, যেটা আমি শুনতে পেরেছি, বিএনপি সরকার গঠন করতে পারে, সেই জায়গায় এনসিপির প্রার্থী সেই অর্থে জামাতের বাইরেও হয়তো ভোট পাবে না। কুড়িগ্রাম 2, এই প্রার্থীরও ভালো সম্ভাবনা রয়েছে ডক্টর আতিক মুজাহিদ, এখানে বিএনপির প্রার্থী হলেন সোহেল হোসনাইন, তিনি জয়লাভ করতে পারেন আতিক মুজাহিদ। পঞ্চগড় 1, এখানে সার্জিস আলম ভালো হাইপ তুলেছেন, কিন্তু বিএনপির প্রার্থী হলেন ব্যারিস্টার নওশাদ জমির, যিনি জমির উদ্দিন সরকারের সন্তান। এখানে সার্জিস আলম
এই এনসিপির কেন্দ্রীয় বড় নেতা হইলে এখানে পরাজয়ের সম্ভাবনাই বেশি। ফিরোজপুর ৩ শামীম হামিদি এনসিপির প্রার্থী এবং রুহুল আমিন দুলাল বিএনপির প্রার্থী। এখানে রুহুল আমিন দুলাল খুব অনায়াসে জয়লাভ করতে পারেন। ময়মনসিংহ ১১ জাহিদুল ইসলাম এনসিপির প্রার্থী, বিএনপির প্রার্থী হলেন ফখরুদ্দিন আহমেদ। এখানে ময়মনসিংহ জেলাগুলোতে, ময়মনসিংহের আসনগুলোতে জামাতের খুব ভালো অবস্থান নেই। এখানে বিএনপি অনায়াসে জয়লাভ করবে, তার উপরে জামাত প্রার্থী দেয়নি, এনসিপি যেহেতু দিয়েছে বিএনপি অনায়াসে জয়লাভ করবে। গাজীপুর ২ আবু নাসের খান আর বিএনপির প্রার্থী হলেন মঞ্জুরুল করিম। গাজীপুর একেবারেই আওয়ামী লীগের ঘাঁটি এবং তার উপর ওই যে অপারেশন ডেভিল হান্ট চালু হইল না, সেটা তো গাজীপুরের একটা ঘটনার কারণেই চালু হইল। গাজীপুরের আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের অনুসারীরা কখনোই এনসিপিকে ভোট দেবে না। কেননা তার এনসিপির ওই যে আকাম মোজাম্মেলের বাড়িতে ডাকাতির ঘটনা নিয়ে যে ঘটনাটা ঘটলো, এই নিয়ে হচ্ছে খুব ক্ষুব্ধ সেখানকার আওয়ামী লীগ নেতারা, এবং বিএনপির স্ট্রং ভোট রয়েছে, জামাতের সেখানে কখনোই তেমন ভালো ভোট ছিল না। সেই জায়গা থেকে এখানে এনসিপির প্রার্থী আবু নাসের খান জামানত হারানোর সম্ভাবনা অনেক বেশি। নেত্রকোনায় ২ আসন, এখানে এনসিপির প্রার্থী হলেন ফাহিম রহমান খান পাঠান আর বিএনপির প্রার্থী হলেন জেলার সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি চিকিৎসক আনোয়ারুল হক। এখানেও এই এনসিপির প্রার্থী পরাজয়ের সম্ভাবনা অনেক বেশি। খুব গুরুত্বপূর্ণ তথ্য হইল কি জানেন, এনসিপি যত জায়গায় প্রার্থী, শুধুমাত্র 2 জায়গায় বিএনপির জোটের প্রার্থী আছে, বাকি সব জায়গায় বিএনপির প্রার্থী। আর এখানে এই আমার যে হিসাব, সেই হিসাব মতে 10 জন জামানত হারাইতে পারেন, 6 জন জিতে আসতে পারেন, অর্থাৎ 16 জন, বাকি 12 জন কেউ লড়াই করবেন, কেউ অসহায় আত্মসমর্পণ করবেন, হয়তো জামানত হারাবেন না। তবে এই হইল ভোটের মাঠের এনসিপির রেজাল্ট বা এনসিপির কী হইতে পারে, সেটা মোটামুটি এখন এতদিন পর্যন্ত যে চিত্র, সেই চিত্র অনুযায়ী আমি বলার চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।